শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, আজকেও আমরা কথা বলবো ডেঙ্গি এবং কোভিড নিয়ে। আমরা প্রতি বছরই যখন এই সংকটটি আমাদের সামনে আসে তখন মূলত এটি নিয়ে আলোচনায় আসি, কিন্তু আজকে আমরা আলোচনা করব কোভিড এবং ডেঙ্গির স্থায়ী সমাধান অথবা টেকসই সমাধান প্রসঙ্গে। এমন একটি পলিসি, এমন একটি উদ্যোগ আমাদের দরকার বাংলাদেশে, যাতে এই উদ্যোগের মাধ্যমে আমরা যখনই সংকট আসে তখন সাথে সাথে এর মোকাবেলায় আমরা প্রস্তুত থাকতে পারি এবং আমাদের যেন প্রতি বছর নতুন করে এই সংকট নিয়ে আলোচনায় না আসতে হয়, একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যেন আমরা সংকটের মোকাবেলা করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনায় প্রবেশ করব। আমাদের সাথে কোভিড এবং ডেঙ্গির এই টেকসই সমাধান প্রসঙ্গে কথা বলার জন্য তিনজন বিশেষজ্ঞ যুক্ত হচ্ছেন, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। স্টুডিওতে আমাদের সাথে আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। তিনি স্বাস্থ্য অর্থনীতিবিদ, আহ্বায়ক অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ AHRB, এবং তিনি অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর হামিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন দুজন অতিথি। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, তিনি অধ্যক্ষ TMSS মেডিকেল কলেজ বগুড়া, প্রতিষ্ঠাতা সভাপতি হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, এবং তিনি ফেলো বাংলা একাডেমি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফাইসাল। ডক্টর আবু জামিল ফাইসাল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে একটু স্টুডিও থেকে শুরু করি। ডক্টর আব্দুল হামিদ, আপনি দীর্ঘদিন জনস্বাস্থ্য নিয়ে বাংলাদেশে কাজ করছেন, বিশেষ করে এর অর্থনৈতিক দিক, যেটা এর ফ্রেমওয়ার্কটা কেমন হতে পারে সে বিষয়গুলো এসছে, ফান্ডিং কোথা থেকে আসবে সেগুলোতে আমরা একটু যাব। কিন্তু তার আগে এই প্রসঙ্গটা একটু জোর দিতে চাই যে আমরা টেকসই সমাধান খুঁজছি। এর প্রয়োজনীয়তার কোথায় আসলে? কেন ডেঙ্গি কোভিড নিয়ে আমাদের একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার? এই স্থায়ী সমাধানের পথে আমাদের আগানোর প্রয়োজনীয়তাটা কোথায়? দেখুন, যেহেতু এই দুটো ডিজিজ, ডেঙ্গু এবং কোভিড, এটা কমিউনিকেবল ডিজিজ, কোভিডটা কন্টাজিয়াস, এবং এটাকে প্রিভেন্ট করা যায়। যদি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয় তাহলে এটার প্রকোপ কমিয়ে রাখা যায় এবং কোনো ক্ষেত্রে এটা একদম লিমিটের নিচে রাখা যায়। যেটা আমি যদি ডেঙ্গুর কথা বলি তাহলে আমাদের পাশের দেশ ক্যালকাটা, তারা যেটা করেছে, ভারতের ক্যালকাটা যেটা করেছে সেটা কিন্তু তারা কমিয়ে রাখতে পেরেছে। তার মানে তারা কিন্তু এইটা যখন এটার প্রকোপ বাড়ে তখন কিন্তু সেটা মেজার নেয় না, এটা একটা সারা বছরের একটা মেজার নিতে হয়, যে এই যে ডেঙ্গুর যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেটাকে কন্ট্রোলে রাখার জন্য। কোভিড যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা 2000 সালের পরে 2 বছর এটা স্থায়িত্ব ছিল, 2020 থেকে, রাইট, 2020 থেকে 2 বছর স্থায়িত্ব ছিল, তারপরে ছিল না মানে হচ্ছে যে ইনফ্যাক্ট কমে গেছিল, একদম হয়তো জিরো হয়নি। এখন আবার বাংলাদেশ সহ আরও কিছু দেশে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইটার বিষয়টা তো একটু ভিন্ন। দ্যাট মিনস এটা একটা যে ভেরিয়েন্টগুলো আছে সেটা লোকালও হতে পারে, আবার দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল, সেখান থেকে এখানে ট্রান্সমিটেড হতে পারে। তাহলে এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এখানেও যে সমস্ত পয়েন্ট আমাদের রিস্কফ্যাক্টরগুলো আছে, বিশেষ করে রিস্কি জায়গাগুলো আছে, এয়ারপোর্টগুলো, আমাদের ল্যান্ডপোর্টগুলো, যেখান থেকে মানুষের যাতায়াতটা হয়, আসে যায়, সেই জায়গাগুলোতেও সারা বছরের এখানে নজরদারি দরকার আছে। সো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যেহেতু এটা কমিউনিকেবল ডিজিজ, তাহলে এটা প্রিভেন্ট করা যায় এবং এটা যদি একটা শক্ত স্ট্রাকচার দাঁড় করানো হয় এটা প্রিভেন্ট করার জন্য, তাহলে কিন্তু এটার সুযোগ আছে, যেটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রে করতে পারি না, অন্য দেশগুলো করেছে। কোভিডের ক্ষেত্রেও আমরা কতটুকু করতে পারবো সেটা সামনের দিনগুলোতে বলে দিচ্ছে। বাট 2020 সালে আমাদের যেটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের প্রথম দিকে বেশ অনেক কিছুরই কিন্তু আমাদের প্রবলেম মোকাবেলা করতে হয়েছিল। শেষের দিকে গিয়ে আমরা একটা ভালো অবস্থানে ছিলাম। তো আমরা এবছর চাই যেটা হয়তো ওই আকারে কোভিডের প্রকোপটা বাড়বে না, আমরা সেটা আশা করছি না, বাট যদি বাড়ে বলা যায় না। তাহলে যেহেতু আমাদের আগের এক্সপিরিয়েন্স আছে, তাহলে আগের এক্সপিরিয়েন্স থাকলে তো আমরা কুইক সেই এক্সপিরিয়েন্স ব্যবহার করে কিন্তু আমরা কুইক সমাধানের দিকে যেতে পারি। আমি বলবো যেটা যারা এই সাথে জড়িত, ব্যবস্থাপনার সাথে জড়িত আছে, তারা যেন না হাতড়ায়, কারণ আমাদের আগের কিন্তু টুলসগুলো, এক্সপিরিয়েন্সগুলো, অনেক কিছুই কিন্তু আমাদের জানা আছে। সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল হামিদ বিষয়টি সূত্রপাত করে দেওয়ার জন্য। আমি ডক্টর আবু জামিল ফয়সাল আপনার কাছে আসতে চাচ্ছি যে
এই যে প্রসঙ্গটা আসছে যে আমরা যখন একটি টেকসই সমাধান খুঁজি এরকম একটি অসুখের যেটি হয়তো পুরোপুরি চলে যাচ্ছে না, মাঝে মাঝে আসতে পারে, ডেঙ্গি তো এখন প্রায় প্রতি বছরই ক্রমাগত বাড়ছে, এরকম সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কি কিসের উপর বেস করে আমরা আগাবো? আমরা হসপিটালগুলোকে শক্তিশালী করব নাকি এর এখানে জনস্বাস্থ্যের একটা বিরাট রকমের ভূমিকা আছে? এই দুটো জিনিসের সমন্বয় কিভাবে হবে এই জায়গাটায় বলবেন ডক্টর আবু জামিল ফয়সাল। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এটা যেহেতু একটা জনস্বাস্থ্য বিষয়ক ব্যাপার, এটা জনস্বাস্থ্য মানে মানুষের স্বাস্থ্যের, মানে জনগণের, একক ব্যক্তির না, একটা কমিউনিটি বেসড একটা স্বাস্থ্যের ব্যাপার। তো সেইখানে জনগণের ভূমিকাটা কিন্তু আরো আরো বড় করতে হবে, আরো বেশি করে শক্তিশালী করতে হবে। দেখেন, এই যে আজকে পেপারে প্রথম আলোতে আসছে যে টাকা পয়সার অভাবে মানে এই মশক নিধনের কাজ করা যাচ্ছে না। কিন্তু আমরা যেহেতু জানি যে মশক, এই মশাগুলা হয় যেখানে নাকি পানি জমে থাকে, এবং পানি জমে থাকে আমাদের বাড়ির আশেপাশে, এবং যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেইখানে, এবং আমাদেরই কাছের কোনো একটা জায়গাতে পানি জমে থাকে। তা আমি কেন পানিটা সরাচ্ছি না, বা আমি কেন পানি সরানোর ব্যবস্থা নিচ্ছি না? মানে আমিটা হইলাম ওই জনগণের একজন। তো সেইখানে এই এই মানে যেখানে আমরা জানি যে মশকটা হবে এই পানি থাকলে, তো আমি তো তাড়াতাড়ি করে আমি মানে এইখানে মানে বলতে চাই যে জনগণের অ্যাওয়ারনেস, জনগণকে সচেতন করা, এটা কোভিডের বেলাও একই এবং এই ডেঙ্গুর বেলাও একই। ডেঙ্গুর বেলাতে হইলো যে এটার উৎপত্তিটাই আমরা নষ্ট করে দিতে পারি, যদি মশার যেখানে উৎপত্তি হচ্ছে সেটাই যদি নষ্ট করে দিতে পারি তাহলেই হবে না। আর হইলে পরে তারপরে কি করতে হবে, প্রাথমিক পর্যায়ে হাসপাতালে দৌড় দিতে হবে নাকি আমরা কিছু নিজেরা কিছু করতে পারি সেটা করতে হবে। আর কোভিডের বেলায় তো হইলো একদম সম্পূর্ণভাবেই আমার থেকে যাতে করে অন্যদের কাছে যাতে করে এটা না ছড়ায়, সেই মাস্ক পরা, হাত ধোয়া, মানে কোনো ভিড়ের মধ্যে না যাওয়া, এগুলো তো সব কিছু আমার উপরে ডিপেন্ড করে। তো আমি কোভিড-19 2020-2021-এ আমরা এই কথা বলতে প্রতিদিন টেলিভিশনে আমরা এগুলো বলেই থাকছিলাম, এবং সেটা আমরা দেখছি যে শেষের দিকে এসে মানুষ মাস্ক পরতে শুরু করছে। এখনো মাস্ক পরে, কিছু কিছু লোকজন, সচেতন লোকজন মাস্ক পরে, কিন্তু মাস্কটা পরে অন্য কারণে। শহরে মাস্কটা পরে, শহরের বায়ু এতই দূষিত যে মাস্ক না পরা ছাড়া তো নিঃশ্বাসই নিতে পারবেন না। সেইটাকেই যদি আমরা যদি একটা রুটিন করে ফেলি যে মাস্ক পরাটা, ঘরের থেকে বের হলেই মাস্ক পরাটা উচিত, তাহলেই কিন্তু আমার জনসচেতনতার কাজটা হয়ে গেল, এবং আমি জনগণ হিসাবে এই রোগটাকে বিস্তার করতে দিলাম না। আমি যদি এখানে যদি ভূমিকাটা পালন করি, আমার ভূমিকাটা পালন করি, তাহলেই 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 কিন্তু আমাদের তাহলেই কিন্তু আমাদের মানে আমরা যদি জনগণ হিসাবে যদি আমাদের ভূমিকাটা পালন করি, তাহলেই কিন্তু এটাকে আমরা কোভিডই বলি আর ডেঙ্গুই বলি, আমরা কিন্তু এটাকে আয়ত্তের মধ্যে রাখতে পারবো, এবং টেকসই সমাধানের জন্য ওইখানেই যেতে হবে। জনগণকে বেশি করে উদ্যোগী হতে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর জামিল। আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আবার আসবো, এটার ফ্রেমওয়ার্কটা কেমন হতে পারে সে বিষয়টা আসবো। আমি এখানে একটু আসি ডক্টর মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে। আপনি টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া, সেখানে অধ্যক্ষ হিসেবে আছেন। আমরা জানি যে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশে যতগুলো হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের স্বাস্থ্যসেবায়, সেখানে টিএমএসএস মেডিকেল কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈর্ষণীয় সাফল্য বলতে হবে। এবং সেখানে আমরা দেখছি যে অনেক আধুনিক ফ্যাসিলিটিও আপনারা এস্টাবলিশ করেছেন, অভিনন্দন জানাই। এবং একই সাথে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আপনারা যে কন্ট্রিবিউশন করছেন সেটাকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আপনি সেখানে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছেন। আমরা একটু জানতে চাই যে বগুড়ায় যেমন কোভিড নিয়ে আমরা যখন কথা বলছি, 2020 সালেও যখন কোভিডের প্রকোপ বেড়ে গিয়েছিল, আপনারা কিভাবে এটার ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছিলেন, এই উদাহরণটাকে আমরা একটু জানতে চাই, এই কারণে যে এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আমরা কিভাবে সফলভাবে ওটাকে উদাহরণ হিসেবে নিতে পারি সেটাই সম্বন্ধে একটুখানি ধারণা নেব। সুতরাং টিএমএসএস এর অভিজ্ঞতাটা একটু আমাদেরকে বলবেন।
হ্যাঁ, ধন্যবাদ। 2020 সালে যখন করোনা প্রথম আসলো মার্চ মাসে, এবং আমরা বেসরকারি লেভেলে কিন্তু আমরাই প্রথম করোনা ইউনিট স্থাপন করি, এবং সেটা মে মাসের লাস্ট উইকে। এবং আরটিপিসিআর মেশিন, ইনডোর ফ্যাসিলিটি, আউটডোর ফ্যাসিলিটি এবং করোনা প্রিভেনশনের যত মেজার সবগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এবং সারা দেশব্যাপী আমরা একটা সফলতা পাই। কারণ নর্থ বেঙ্গলে তখন ভর্তি হওয়ার মতো প্রথম জায়গায় কিন্তু টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ অ্যান্ড রক্তল্লা কমিউনিটি হাসপাতাল। এবং এটা আমি মনে করি, হ্যাঁ, আমাদের ডেথ ছিল, কিন্তু সেই ডেথটা কিন্তু অন্য পরিসংখ্যানের চেয়ে কখনোই বেশি না, অনেক কম ছিল। এবং আমাদের ম্যানেজমেন্ট ইউনিক ছিল, কারণ আমাদের আইসোলেশন কর্নার, ট্রায়াল সেন্টার, ইনডোর আউটডোর সব কিছুই ছিল ইউনিক এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। এবং আপনারা সেটা জানেন এবং সারা দেশে এটা প্রশংসা কুড়িয়েছে। কিন্তু মাঝখানে কিন্তু আমরা ভুলতে বসেছি, সারা দেশের মানুষই ভুলে গেছি করোনার যে ভয়াবহতা 2020, 21 এবং 22-এ ছিল প্রত্যেকের মুখে মুখে। কিন্তু মাঝখানে 2টি বছর কেটে গেল, এই 2 বছরে আমরা সব ভুলে গেছি। তবে একটা জিনিস আবার নতুন করে গত মে মাস থেকে কিন্তু করোনা মনে হয় সারা, আর শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই আবার নতুন করে দেখা দিচ্ছে, এবং সেগুলো মূলত সাউথ ইস্ট এশিয়া, পার্টস অফ দি ইউরোপ এবং ইউএসএতে। এবং এপ্রিল মাসে সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছিলেন 54,000। কিন্তু হঠাৎ করে দেখা গেলো মে এবং জুন মাসে, এই 2 মাসে 2,61,949 কেস ডিটেকশন হয়েছে। এবং টোটাল ডেথ এই 2 মাসে 968। এদের ভিতরে মোর দেন 90% ডেথ হলো অ্যাবাভ 65 ইয়ার্স ওল্ড। আমাদের দেশে একটা ডেথ হয়েছে চিটাগাঙ্গে, এবং সেটা জুন মাসের 5 তারিখে। এছাড়া আগে প্রিভ্যালেন্স ছিল আমাদের দেশে এবং সারা বিশ্বে লেস দেন 5% অথবা 3%, 2%, যখন আমরা এটাকে অ্যালার্মিং মনে করিনি। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে এই টেস্ট পজিটিভের রেট 9 to 12%, এবং আমরা কিন্তু সতর্ক। এবং হঠাৎ করে মে 24 5টা কেস পরীক্ষা করা হয়েছিল, তার ভিতরে 3টি পজিটিভ, অর্থাৎ হঠাৎ করে 60%। ইতিমধ্যে বাংলাদেশ সরকার মেজার নিয়েছেন এবং প্রতিদিন টেস্ট করতেছেন, এবং প্রতিদিন গড়ে প্রায় 300 পরীক্ষা হচ্ছে, এবং এদের ভিতরে অ্যারাউন্ড 10% পজিটিভ পাচ্ছি। তবে এখনো আমি মনে করি অ্যালার্মিং লেভেলে যায় নাই, তবে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটা সার্কুলার দিয়েছেন কিভাবে চলতে হবে, কি করতে হবে, হাসপাতালগুলো কি ফ্যাসিলিটি এনশিওর করতে হবে। এবং ইতিমধ্যেই আমরা আমাদের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের সমন্বয়ে আমরা মিটিং করেছি, এবং আমরা কার্যক্রম আজকে থেকে সিরিয়াসলি শুরু করেছি। সেগুলোর ভিতরে আমরা হলো আউটডোর, ইনডোর, আইসোলেশন, এবং কোনটা কি হবে, ট্রিটমেন্ট প্ল্যান কি হবে, সবকিছু আমরা পরিকল্পনা করে ফেলেছি, এবং আমরা আজকে থেকে ইমপ্লিমেন্টেশনে চলে গেছি। এখন আমি মনে করি অ্যালার্মিং লেভেলে যায় নাই, তবে আমরা সতর্ক থাকা উচিত। তবে একটা সুখের বিষয় হলো এই মুহূর্তে বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্যার, উনি কোভিড এক্সপার্ট, এবং গত কোভিডে উনি মারাত্মক রোল প্লে করেছিলেন দেশের জন্য। আমার বিশ্বাস ওনার হাত ধরে এবারও আমরা সফলতা যেতে পারবো। করোনা ভাইরাসের যেটা স্ট্রেইনটা গতবার ছিল, এবার কিন্তু কতগুলি ভেরিয়েন্ট চলে আসছে। তার ভিতরে মোস্ট কমন ভেরিয়েন্ট হলো XEC, এবং এটা 45% টোটাল ওয়ার্ল্ডের 45% ইনফেকশন এই ভেরিয়েন্ট দিয়ে হচ্ছে। এরপরেও আরও যে বাংলাদেশের ভেরিয়েন্ট JN1, NB181, LP81, এগুলো কমন ভেরিয়েন্ট এইবার। তবে আমরা এখনো জেনোম স্টাডি করতে পারিনি, আমরা খুব শীঘ্রই আমাদের এখানেও জেনোম স্টাডি করব, এবং আমরা জানতে পারবো আমাদের এখানে কোন ভেরিয়েন্টটা কমন। অনেক ধন্যবাদ জাকির হোসেন। এই যে টিএমএসএস আপনাদের যে প্রস্তুতি, ইতিমধ্যেই আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন এবং সামনের যে পরিকল্পনার কথা বললেন, জেনোম সিকোয়েন্সিং সহ অন্যান্য বিষয়গুলো, এটি কিন্তু আমাদের খানিকটা আশ্বস্ত করে। যেটি সৈয়দ আব্দুল হামিদ আপনি শুরুতে বলছিলেন যে আমাদের তো আগে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সুতরাং যখন এটা আসবে আমরা আবার সেফগার্ড সেটা আপ করতে পারবো, এবং সেটির কিন্তু একটা লক্ষণ আমরা দেখছি টিএমএসএস-এর যে উদ্যোগ তার ভেতরে। আমি ডক্টর আব্দুল হামিদ আপনার কাছে এই প্রসঙ্গে যদি একটু এক্সটেনশন চাই আলোচনার, যে এই যে উদ্যোগগুলোর কথা তিনি বললেন যে এটি ইতিমধ্যে তারা শুরু করেছেন, এটাকে যদি আমরা অন্যান্য অঞ্চলেও একটা সামগ্রিক একটা উদ্যোগের অংশ হিসেবে দেখতে চাই, তাহলে সরকারিভাবে এর বাস্তবায়নটা আসলে কেমন হওয়া দরকার? সরকার কিছু উদ্যোগ নিচ্ছে, কিন্তু আপনার আর কি পরামর্শ আছে যাতে আমরা এটার সফলতা আরও ভালো দেখতে পাই?
দেখুন, টিএমএস এর যেটা করছে এটা আমরা জানি যে এটা প্রাইভেট সেক্টরের একটা নট ফর প্রফিট ইনস্টিটিউশন। সো এবং আলোচনা থেকে যেটা আসলেন যে ওনারা প্রথমে 2020 সালে যে কোভিডের সময় ওনারা প্রথম দিকেই কিন্তু গভর্নমেন্টের এনি ধরনের ইন্টারভেনশন ছাড়া ওনারা কিন্তু আগেই মাঠে নেমেছিলেন। সো সেই দিক দিয়ে তারা এবারও তারা সামনে এগিয়ে আছে লিডার হিসেবে, সেটা স্বাভাবিক। এটা প্রাইভেট সেক্টরের কথা। আমরা গতবারের এক্সপিরিয়েন্স থেকে যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টর প্রথম দিকে এগিয়ে আসে নাই বা প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা হয়েছিল না, হয়তো সুযোগ ছিল না আর কি। পরের দিকে প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা হয়েছিল। সো আমাদের যদি বড় আকারে এই ধরনের কোভিড হোক, ডেঙ্গু হোক বা বড় আকারে যে কোনো ধরনের এন্ডেমিক সিচুয়েশন যদি অ্যারাইজ করে, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র সরকারি খাত দিয়ে বা সরকারি খাতের ফ্যাসিলিটি দিয়ে সেটা কিন্তু মোকাবেলা করতে পারবো না। সেই জন্য প্রাইভেট সেক্টরকে শুরুর দিক থেকে তাদেরকে অ্যালার্ট রাখা, তাদের সাথে আলোচনা করা সেরকম কিন্তু রাখা উচিত। তো সেই কনটেক্সটে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের গত বছরে আবারও বলবো যে গতবারের যে এক্সপিরিয়েন্সগুলো শেষের দিকে আমরা তো একটু ম্যাচিউরড জায়গায় পৌঁছেছিলাম। প্রথম দিকে আমরা হাত তিড়িয়েছিলাম, আমরা জানি যে কতগুলো কোভিড হসপিটালকে নেওয়া হয়েছিল, তারা ভালো পারফর্ম করেনি, তাদের কেলেঙ্কারি হয়েছিল। সো এবার আমি যেটা বলবো যে সরকার যদি কোনো প্রাইভেট হসপিটালের সাথে আগে থেকে এরকম কিছু করতে চায়, সেটা ডেঙ্গু হোক বা কোভিড হোক বা অন্য যে কোনো ধরনের এই ধরনের যখন আউটব্রেক হয়, সেটা হচ্ছে যে ওই সতর্কগুলো থাকতে হবে। তো সেই সতর্ক থাকার জন্য দেখুক আমাদের কিন্তু মেকানিজমটা এরকম ডেভেলপ নাই যে টিএমএসএস এর এইটা হসপিটাল বগুড়াতে হয়তো তারা প্রসিদ্ধ হসপিটাল বা অন্য কোনো জায়গায় একটা প্রসিদ্ধ হসপিটাল আছে, কিন্তু আপনার তো সবসময় প্রসিদ্ধ হসপিটাল নিতে পাচ্ছেন না, অন্য হসপিটাল নিতে হচ্ছে, কিন্তু সেই মেকানিজমটা আমাদের নাই। কারণ হসপিটালগুলোর যে কোয়ালিটি ইন্ডিকেটর বা সেটার অ্যাক্রেডিটেশন সেগুলো আমাদের না থাকাতে গভর্নমেন্ট যখনই কোনো একটা হসপিটালের সাথে কন্ট্যাক্ট করতে যায় তখন কিন্তু বিপদে পড়ে গভর্নমেন্ট, যে কার সাথে আমি কন্ট্যাক্ট করবো, তার রেটটা কী হবে। আমরা জানি যে ডেঙ্গুর যে টেস্টের যে রেটটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল বা কোভিডের সম্ভবত ডেঙ্গুর, ফয়সাল ভাই ইয়ে করবেন, কারেকশন করবেন, ডেঙ্গুর যেটা ডিজিজের যে রেটটা নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে কিন্তু সব হসপিটালে কিন্তু একই রেট নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আসলে কিন্তু যায় না। কারণ হচ্ছে যে বড় হসপিটালগুলো সাধারণত তাদের প্রস্তুতি বেশি থাকে, সো সেখানে রেট বেশি হবে। ছোট হসপিটালগুলোর প্রস্তুতি কম থাকে, রেট কম হবে, কিন্তু দেখা যাচ্ছে সব হসপিটালকে কিন্তু একই রকমের রেট নেওয়া হলো, ফলে যেটা হলো সব ছোট হসপিটালগুলো কিন্তু বেশি সুযোগ পেয়ে গেল। সো এই রকমের গভর্নমেন্টকে অনেক ধরনের কিন্তু প্রবলেমে পড়তে হয় বিকজ অফ যদি আমাদের ইকোসিস্টেমটা রেডি না থাকে। সো সেই জন্য এই সরকারকে যেটা করতে হবে আস্তে আস্তে ওই হসপিটাল অ্যাক্রেডিটেশন, সেটার কোয়ালিটি মনিটরিং করা এবং সেটা একটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসা, তাহলে গভর্নমেন্টের এই ধরনের প্রাইভেট হসপিটালকে ইনক্লুড করতে সুবিধা হয়। আমি যদি আসি পাবলিক হসপিটালে, তো পাবলিক হসপিটালে তো আমাদের অনেক জায়গায় কোভিডের ইয়ে ছিল, এক্সক্লুসিভ বেড ছিল, সেটার এক্সক্লুসিভ ফ্যাসিলিটিগুলো ছিল, এবং এর সাথে আরও যেটা ছিল সেটা হচ্ছে ওই সময় মানে যেটা ডেভেলপ করেছিল আমাদের কোভিডের যদি একটা ভালো কিছু থাকে, পজিটিভ রেজাল্ট যদি কিছু থাকে, তাহলে আমাদের অক্সিজেন যে ব্যবস্থাপনা হসপিটালগুলোতে সেইটা ডেভেলপ করেছিল। অনেক জায়গায় অক্সিজেন ছিল না, সেখানে অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন দেওয়া হয়েছিল এবং অক্সিজেনের জন্য প্ল্যান্টও তৈরি করা হয়েছিল। সেইগুলো কতটুকু ভালো অবস্থায় আছে আমাদের জানা নাই, কারণ সেগুলো মেনটেনেন্স হয়েছে কিনা। কারণ এটা এই অক্সিজেনটা শুধুমাত্র করোনা রোগীর ক্ষেত্রে না, অন্যান্য এমার্জেন্সি রোগীর ক্ষেত্রেও কিন্তু লাগে। তো সেই জায়গাগুলোতে সরকার হয়তো আবার এখানে ফোকাস দিতে পারে যে আমাদের ওই জায়গাগুলোতে কীরকম আছে। তো আমি আশা করি সেটা হচ্ছে যে সরকার, আবারও বলবো যেহেতু সরকার এটা নতুন না এবার, এবং এটা আগের থেকেই অ্যালার্ট, এবং এটা ঠিক ওইভাবে গতবার যেভাবে একদম ম্যাসিভ আকারে চলে এসেছিল সেরকম আসছে না। সো এটা হয়তো গ্র্যাজুয়ালি আসছে। সো সরকারের কিন্তু হাতে সময় আছে এই প্রস্তুতিগুলো নেওয়া। সো আশা করি সরকার এখানে জেনে বুঝেই ভালো সিদ্ধান্তগুলো নেবে। যদি ছোট্ট একটু করে বলি যে যেহেতু সংখ্যা অত বেশি না রোগীর সংখ্যা, সুতরাং যেমন অঞ্চলভেদে অথবা যেমন শহর কেন্দ্রিক কিছু হসপিটালকে যদি ডেজিগনেট করা হয় যে আমরা শুধু এখানে এই ধরনের রোগীদের আমরা প্রাথমিকভাবে এখানেই দেব, এখানেই ট্রিটমেন্ট নেবে, বা ঢাকা শহরকে যদি কয়েকটা জনে ভাগ করে কিছু হসপিটালকে ডেজিগনেট করে, তাহলে কিন্তু মানুষের ভোগান্তি অনেক কমবে এবং ওখানকার ট্রিটমেন্ট অনেক বেশি সেন্ট্রালাইজ করা সম্ভব, যেহেতু ম্যাসিভ না সংখ্যাটা। সরকার অলরেডি করেছে, মহাখালী যে কোভিড হসপিটাল আছে এটা কিন্তু এটা ডেডিকেটেড, ওই সময় ডেডিকেটেড কোভিড হসপিটাল করা হয়েছিল, এটা মার্কেটকে ট্রান্সফর্ম করা হয়েছিল। এখনও কিন্তু সরকার একদম ইনিশিয়াল স্টেজে কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছে, ঢাকাতে নিয়েছে। আমি জানি না যে ঢাকার বাইরে হয়তো নেওয়ার সুযোগ হয়নি, কারণ ঢাকার বাইরে তো এরকম এক্সক্লুসিভ হসপিটাল ছিল না। সেখানে জেনারেল হসপিটালের সাথে হয়তো কোভিডের যে ওয়ার্ডগুলো ছিল সেটা হলো যে, তারপর আর একটু দেখা যেতে পারে, কারণ রোগীর সংখ্যা এখনও আমরা যেটা দেখলাম যে সম্ভবত ফয়সাল ভাই কারেকশন করবেন, সম্ভবত 333টা রোগী এই পর্যন্ত আমাদের
হয়েছে গত 24 ঘন্টায় কয়টা বেশি রোগী না। সো সেই ক্ষেত্রে যে এরকম এখন একদম ডেডিকেটেড করার সুযোগ আছে কিনা আমি জানি না, বাট আমি যেটা মনে করবো যে সরকার অ্যালার্ট থাকা, যদি লাগে তাহলে কোনো আগের যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সে, যেহেতু এটা কন্টাজিয়াস ডিজিজ, তার আলাদা ম্যানেজমেন্ট থাকতে হয়, সেই ব্যবস্থাগুলো হয়তো সরকার আগে থেকে চিন্তায় রাখুক, যেন হঠাৎ করে যেন আবার মানে পরিস্থিতি। অনেকে যেটা কোয়েশ্চেন করছে সেটা হলো যে ভ্যাকসিনের ক্ষেত্রে, একজন সাংবাদিক আমাকে কোয়েশ্চেন করছে যে ভ্যাকসিনের ক্ষেত্রে সরকারের কি প্রস্তুতি আছে। আমাদের আগের ভ্যাকসিন কিছু কিছু রয়ে গেছে, কিন্তু সেটা ডেট কিন্তু এক্সপায়ারের দিকে আছে। এখন নতুন ভ্যাকসিনের দরকার আছে কিনা, এবং আমি জানি না এখানে যারা ফয়সাল ভাই সহ যারা আজ পাবলিক হেলথের এক্সপার্ট আছেন ওরা বলতে পারবেন যে আমাদের যে এখন যে ভেরিয়েন্টটা বাংলাদেশে আসছে সেই ভেরিয়েন্টের জন্য হাউ মাস যে আমাদের যে এক্সিস্টিং ভ্যাকসিনগুলো আছে সেটা কতটুকু এফেক্টিভ আর কি। তো সেইগুলো বিবেচনা করে আমাদের হয়তো ভ্যাকসিন যদি ইম্পোর্ট করতে হয় তাহলে সেইগুলো আমি বলবো যে এখানে হুইমজেকালি না, এটা এখন সুচিন্তিত হওয়া দরকার। আমরা ডক্টর আবু জামিল ফয়সাল আপনার কাছে আসছি যে এই যে বিশেষ করে কোভিডের যে প্রতিরোধ ব্যবস্থা তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভ্যাকসিন, এবং আমরা এটা দেখেছি 2020 সালে যখন প্রথমবারের মতো আমরা আক্রান্ত হলাম, ভ্যাকসিন অনেক জীবন বাঁচিয়েছে। পৃথিবীর অনেক দেশেই নিয়মিতভাবে প্রায় 6 মাস অন্তর অন্তর ভ্যাকসিন দেওয়া হয় কোভিডের। বাংলাদেশের এটার ভ্যাকসিন ব্যবস্থাপনায় কি উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা কি সেই আগে যে ভ্যাকসিন দিয়েছি সেখানেই আছি, নাকি নতুন আরও কোনো ভ্যাকসিন আসছে? এ বিষয়ে কি জানা আছে আমাদের? ধন্যবাদ। ভ্যাকসিন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তো আমাদের দেশে এখনো ওই পুরনো ভ্যাকসিন রয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে, এবং বলা হচ্ছিল যে এটাকে যদি এক্সপায়ারি হওয়ার আগে ব্যবহার করে ফেলানো যায় তাহলে হয়তো মানুষের উপকারে আসবে। এটা ঠিক, মানে যে কেউ যদি এখন ভ্যাকসিনগুলো নিতে পারে তার হয়তো বা রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়বে, ইমিউনিটিটা বাড়বে। এখানে বলে রাখা ভালো যে ভ্যাকসিন দিয়ে কিন্তু আমাদের কোভিড-19 তখন কিন্তু এই কোভিড-19 এর এগেইনস্টে ভ্যাকসিন ওইরকম কাজ করে না, কাজ করছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াইছে। এবং আপনি নিজেই বললেন যে বিদেশে ফ্লু হিসাবে ফ্লু শট এটা প্রতি 6 মাস পর পরই দেয় এবং শীতকালে তাদের বেশি করে দেয়। তো আমাদের দেশে ওই ধরনের একটা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে যে ফ্লু শট আমাদের নিজেদের দেশে মানে আমরা যদি এগুলাকে উৎপাদন করতে পারি তাহলে কিন্তু খুবই সহজভাবেই মানুষের কাছে পৌঁছানো যাবে এবং মানুষকে বলা যাবে যে তুমি 6 মাস পর পর নিয়ে নাও। তো এখনকার যে ভেরিয়েন্ট গুলো আসছে এগুলার কিন্তু কোনোটারই একদম সঠিকভাবে ওই ভেরিয়েন্টের জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি কোথাও। ওই তারা ফ্লু ভ্যাকসিনের মতন দিচ্ছে এবং এটা দিলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে এবং ভ্যাকসিন দিয়ে ইনফেক্টেড হইলেও সে মানে খুব গুরুতর অসুস্থ হয় না। আমাদেরকে ওইটা নিয়ে আলোচনা করতে হবে, মানে ওইটা নিয়ে অবশ্যই সরকার বেসরকারি পর্যায়ে আমাদের এটা নিয়ে গবেষণা করতে হবে, আলোচনা করতে হবে এবং সেভাবে প্রস্তুতি নিতে হবে। তবে এইখানে কিন্তু ওই জনগণের সম্পৃক্ততা এইটাই কিন্তু এখনো আমার আগের দুইজন আলোচক ওনারা কিন্তু খুবই সঠিক কথা বলছেন, কিন্তু আমি তো মনে করি জনগণের সম্পৃক্ততা বাড়াতে পারলে আমাদের অনেক কিছুই কিন্তু হবে, মানে দরকার পড়বে না। আমাদের ওই হাসপাতালও দরকার পড়বে না, আইসোলেশন ওয়ার্ডও দরকার পড়বে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দরকার পড়বে না। আমাদের জনগণের সম্পৃক্ততা, সচেতনতা এইটাকে বাড়ানোর জন্য সেইখানে সরকারের ইনভেস্টমেন্ট দরকার। দেখেন এই যে আমাদের কোভিড-19 এর কোভিড এখন নতুন করে আসছে, ডেঙ্গু চলছে, মানে এইটা নিয়ে মানুষকে সচেতন করার কাজ কয়টা হচ্ছে? আমরা মনে করি যে মশক নিধনের কাজ ওইটা করবে মিউনিসিপ্যালিটি, লোকাল গভর্নমেন্টের লোকজনরা করবে, ওরা করতেছে না, বলে টাকা নেই, ঔষধ নাই। কিন্তু সেইখানে সরকারের বাইরে এবং লোকাল গভর্নমেন্টের বাইরে আমরা যারা নাকি জনগণ রয়ে গেছি, আমরা কেন এটাকে আমাদের সচেতনতা যদি বাড়তো তাহলে কিন্তু অবশ্যই আমি পানি পরিষ্কারটা করতাম, ময়লা আবর্জনা পরিষ্কার করতাম। মানে আমি যেখানে এখন আজকে আছি সেখানে
একটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু তাদের এনভায়রনমেন্টাল অবস্থাটার মানে সচেতন। জি। পরিষ্কার পরিচ্ছন্নতা, গার্বেজ ডিসপোজাল ইত্যাদি ইত্যাদি, যেটা নাকি আমাদের দেশে হয়ে ওঠে নাই। আমরা এখন পর্যন্ত মানুষকে ওইরকম ভাবে সচেতন করে তুলতে পারিনি। ওয়াইরে সচেতন করে তুলতে পারলে মানে ওইটার জন্য খরচ মানে ইনভেস্টমেন্ট কম হবে, কিন্তু আমাদের মানে অর্জন অনেক হবে। সেটাই। আমাদের এত ডেডিকেটেড হসপিটাল লাগবে না, এত ভ্যাকসিন কিনতে হবে না, এত কিছু করতে হবে না। তো আমি মনে করি যে ওই প্রস্তুতি, হাসপাতালের যে প্রস্তুতি, এবং সেটা তো অব্যাহত রাখতেই হবে, কেননা কিছু সংখ্যক লোকজন সচেতন হইলেও, ইনফেক্টেড হইলেই সে খুব গুরুতর অসুস্থ হবে। ওই যে কিছুক্ষণ আগে যে প্রফেসর জাকির বলতেছিলেন যে 65 উপরে ঊর্ধ্বের লোকজন অসুস্থ হচ্ছে এবং ওখানে মারাও যাওয়ার সম্ভাবনা আছে, একজন মারা গেছে। তো ওইখানে আবার ওই যে অন্য ডিজিজ গুলোরও আমাদের লক্ষ্যে রাখতেছি না, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আমাদের মানে মাথায় এখন নাই। কিন্তু ওই ডিজিজ সম্বলিত লোক হইলে পরেই তারা কিন্তু খুব চট করে আক্রান্ত হবে এবং চট করে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু পথযাত্রী হয়ে যেতে পারে। তো আমরা কিন্তু ওই ডায়াবেটিস, হাইপারটেনশনের কথা এখন একবারেই বলতেছি না, কিন্তু ওইটার সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্ন, মাস্ক পরা, হাত ধোয়া, পানি যাতে না জমে থাকে আমার বাসার আশেপাশে, এইসবের সচেতনতা বাড়ানোর মানে মানে ভীষণভাবে বড় করে উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া দরকার। জি জি, ধন্যবাদ জামিল, ধন্যবাদ ডক্টর জামিল ফয়সাল। আমরা এখানে সরকারের আসলে আরও একটু দৃশ্যমান এবং আরও বড় উদ্যোগ প্রত্যাশা করি, যেখানে মানুষ সম্পৃক্ত হতে উৎসাহিত বোধ করে, সেরকম একটি বিষয়। আমি আসি ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে। এই যে হসপিটাল কেন্দ্রিক যে প্রস্তুতির কথা যেটা আপনি বললেন ডিএমএসএসে আপনারা করছেন, এটার যেমন আপনাদের হসপিটাল করছেন, কিন্তু আমরা যদি মনে করি যে পুরো অঞ্চলটায় আরও অনেক ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র আছে এবং অন্যান্য সরকারি হসপিটাল আছে, এদের সাথে আপনাদের যোগাযোগটা কেমন? এবং আমি ডেঙ্গি বলি অথবা কোভিড বলি অথবা অন্য অসুখ বিসুখের কথাও বলি, এই যারা একটু ক্রিটিক্যাল অবস্থায় চলে যায় তাদেরকে আপনাদের পর্যন্ত আসার কোনো ভালো মেকানিজম আছে কিনা যেটি এই ধরনের রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে সহযোগিতা করে? ধন্যবাদ। আসলে নর্থ বেঙ্গলের একটা সেন্টার পয়েন্ট হলো বগুড়া। জি। এবং আমাদের টিএমএসএস মেডিকেল কলেজের অবস্থানটা বগুড়া, এবং এখানে রাজশাহী এবং রংপুর ডিভিশন মূলত। এবং এই যে ডিভিশনে প্রায় আমাদের এখানে 21টা বা 22টি ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের সাথে বগুড়ার কমিউনিকেশন কিন্তু অত্যন্ত সুন্দর, এবং এক ডিস্ট্রিক্ট থেকে আসতে আমাদের 1 থেকে 2 ঘন্টার ভিতরে সবগুলো ডিস্ট্রিক্ট থেকে বগুড়া কিন্তু ইন করা সম্ভব, এবং খুব রাস্তা ট্রান্সপোর্ট অ্যাভেলেবল। সো আমাদের পয়েন্ট বগুড়াতে যদি একটা ফ্যাসিলিটি সেন্টার ডেভেলপ সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু পুরা 2টি ডিভিশনের লোক এখানে কিন্তু সেবা নিতে পারে। আমরা গতবার করোনায় দেখেছি আমাদের এখানে শুধু ঢাকা থেকেও অনেক পেশেন্ট এসেছে, হয়তো ঢাকায় সিট পায় নাই অথবা অন্য কোনো কারণেই হোক, আমাদের এখানে কিন্তু প্রচুর পেশেন্ট ঢাকা থেকেও এসেছে। একটা ভালো খবর, বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু একটা সার্কুলার দিয়েছেন প্রতিরোধের নির্দেশসমূহ, বা এন্ট্রি পয়েন্ট যেমন এয়ারপোর্ট বা বন্দরগুলোতে চেকিং সিস্টেম চালু করা, হাই রিস্ক বা রিস্ক সাসপেক্টেড কেসগুলোকে আইসোলেট করা, টেস্ট করা, এবং পজিটিভ কেসগুলোকে আইসোলেট করা, এবং হাই রিস্ক গ্রুপকে আরও সিরিয়াসলি হ্যান্ডেল করা, এটসেট্রা। একটা জিনিস, কয়েকটা পয়েন্ট। একটা হলো ডেঙ্গি ভাইরাস ভ্যাকসিন। ডেঙ্গি ভ্যাকসিন কিন্তু খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি, এবং বাংলাদেশেরই একটি ফার্মা খুব শীঘ্রই এটা মার্কেটে নিয়ে আসতেছে, আমরা হয়তো খুব শীঘ্রই পেয়ে যাব। এবং ডেঙ্গি ভ্যাকসিন পেলে আমরা হয়তো ম্যাসিভলি ভ্যাকসিনেশন করলে ডেঙ্গি থেকে আমরা হয়তো অনেকটা রক্ষা পেতে পারি। করোনা ভ্যাকসিন এই মুহূর্তে আমাদের কাছে থাকলেও সেগুলো হয়তো বা কার্যকারিতা কতটুকু আছে, মাঝখানে 2টি বছর চলে গেছে। আর এবার যে ভাইরাস ভেরিয়েন্ট, এটা কিন্তু ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস ওয়ান, এবং এই প্রিভিয়াস ওয়ান থেকে ডিফারেন্ট হওয়াতে আপডেটেড বুস্টার লাগবে। আপডেটেড বুস্টারগুলো টার্গেটিং হবে নিউ ভেরিয়েন্ট, এই মুহূর্তে যে ভেরিয়েন্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবল। তবে একটা সুখের খবর হলো নিউ ভেরিয়েন্টগুলো কিন্তু আগের ভেরিয়েন্ট থেকে 3-4টে পয়েন্টে খুব ডিফারেন্ট।
তার ভিতরে একটা হলো এই নিউ ভেরিয়েন্টগুলো কিন্তু মাইল্ডার সিভিয়ারিটি, অর্থাৎ তাদের সিমটমগুলো লেস সিভিয়ার। আর একটা হলো তারা ইমিউন ইভেশন করতে পারে, অর্থাৎ ইমিউন সিস্টেমকে তারা বাইপাস করে, এবং ভ্যাকসিনেশনের রোলটা এখানে একটু তুলনামূলক কম, এটা দেখা গেছে। আর একটা হলো সিমটম অর্ডার, আগে যে সিমটম যেরকম ভাবে আসতো এখানে সিমটমগুলো একটু ভিন্ন ভাবে আসে। লো গ্রেড ফিভার, কাশ, এগুলো আসে, অনেক সময় রেড আই নিয়ে আসতে পারে। তবে লোয়ার রেসপিরেটরি ইনফেকশনের চান্স এই ভেরিয়েন্টগুলোতে অনেক কম, আপার রেসপিরেটরি ইনফেকশনটা বেশি হয়। এই জন্যে মরবিডিটি, মর্টালিটি আমরা আশা করতে পারি অনেক কম হবে ইনশাল্লাহ। এখন আমাদের বাংলাদেশ সরকার এখন খুব শীঘ্রই হয়তো ব্যবস্থা নেবেন যে আপডেটেড বুস্টার ভ্যাকসিন অ্যাভেলেবল করা, এবং আমরা অনেকে 3টে ডোজ নিয়েছি, অনেকে 4টে ডোজও নিয়েছি। ইমিডিয়েট আমাদের সাসপিশিয়াস গ্রুপ অথবা অ্যাডাল্ট গ্রুপ সকলকে যদি আমরা রুটিনলি ভ্যাকসিন করতে পারি আপডেটেড বুস্টার দিয়ে, তাহলে কিন্তু আমরা এই করোনা থেকে রক্ষা পেতে পারি। তাছাড়াও আমরা স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম সরকার প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে যদি প্রচার করে এবং সেই স্টেপগুলো নেন, আমার মনে হয় ইতিমধ্যেই শুরু করেছেন, এবং আমরা যারা বেসরকারি লেভেলে আছি তারাও যদি এটা করতে পারি, আমার বিশ্বাস করোনার ভয়াবহতা থেকে আমরা আমাদের সকলকেই রক্ষা করতে পারবো। আর একটা কথা আসছে অক্সিজেন, আপনি জেনে খুশি হবেন আমাদের অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট আমরা স্থাপন করতে পেরেছি টিএমসিসে, যেখান থেকে পুরা নর্থ বেঙ্গলের সমস্ত হাসপাতালে আমরা কিন্তু অক্সিজেন সাপ্লাই দিতে পারবো। অর্থাৎ নর্থ বেঙ্গলে এবার অক্সিজেনের ক্রাইসিস আর আশা করি হবে না। তবে একটা জিনিস, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি সকলে জানেন, আপনি যেমন ক্রনিক ইলনেসের কথা বলেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলোতে প্রিভেনশন ইজ মোর ইম্পর্টেন্ট। বাট এই ইনফেকশাস ডিজিজগুলোতেও কিন্তু প্রিভেনশন ইজ বেটার এবং মোর ইম্পর্টেন্ট। এবং সেই প্রিভেনশনের ক্ষেত্রে ডেঙ্গিতে যেরকম সরকার উদ্যোগ নিচ্ছেন, মশা নিধন অথবা পানি জমা এটসেট্রা, মানুষকে সচেতন করা, ঠিক করোনাতেও সেরকম আমরা এখন থেকেই আমরা যেমন বাধ্যতামূলক আমাদের ক্যাম্পাসে মাস্ক পরতেই হবে সকল রোগীকে, সকল ধরনের রোগী, যে রোগী যে রোগেরই হোক তাকে মাস্ক বাধ্যতামূলক, হেলথ ওয়ার্কার বাধ্যতামূলক মাস্ক পরবে। এবং হ্যান্ড ওয়াশ, আমরা হ্যান্ড ওয়াশ কর্নারও চালু করেছি ইতিমধ্যেই, সকলকেই হ্যান্ড ওয়াশ করতে হবে, এবং অ্যাটেন্ডেন্স রেস্ট্রিক্টেড করে দিয়েছে ইনডোর আউটডোরে। তো আশা করি আমরা খুব শীঘ্রই এর সুফল পাবো এবং আমরা এই করোনা ভয়াবহতাকে নিজেদেরকে। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। এই যে আপনাদের উদ্যোগগুলো শেয়ার করলেন আমাদের আজকের অনুষ্ঠানে, আশা করি যারা শুনবে উৎসাহিত হবে এবং এগুলো অনুসরণ করার ক্ষেত্রেও তারা এগিয়ে আসবে। অনেক ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। আমরা আসলেই টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া আমরা একটা উদাহরণ হিসেবে দেখাই সব জায়গায়, এবং আপনাদের এই উদ্যোগগুলো একটা এক্সাম্পলারি। যেটা আমরা ডক্টর সৈয়দ আব্দুল হামিদ প্রায় শেষের দিকে এসেছি, যে এই যে উদ্যোগগুলোর কথা হচ্ছে, বেসরকারিভাবে সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, সেখানে কিন্তু ফান্ডিং একটা বিরাট ইস্যু, অর্থনৈতিক ব্যবস্থাপনা একটা বিরাট ইস্যু। একটু আগে কিন্তু ডক্টর জামিল ফয়সাল বলছিলেন যে টাকার অভাবে নাকি মশক নিধন করা যায় নাই। এখন কোনটা আসলে আমাদের প্রায়োরিটিতে আসা উচিত? মশক নিধন তো অবশ্যই প্রথম দিকে গুরুত্ব পাওয়া উচিত, কারণ এখানে টাকাটা আসলে একটা বিরাট ইনভেস্টমেন্ট। এই সেন্সটা কিভাবে আসলে মানুষের ভিতরে দেওয়া যায়, বিশেষ করে যারা কর্তৃপক্ষ আছে, যে কোথায় টাকাটা বেশি? দেখুন, ধরেন যে এই ধরনের যে আউটব্রেকগুলো হচ্ছে, ডেঙ্গু যদিও এটা এখন মোটামুটি এটা রেগুলার ডিজিজ হয়ে গেছে, আমরা জানি যে প্রতি বছর ডেঙ্গু আছে। কোভিড এইটা তো মানে রেগুলার ডিজিজ না, এটা আমরা জানি, ইতিহাসটা জানি আর কি। তো এই ধরনের যে ডিজিজগুলো আছে সেটার জন্য যে রেগুলার যে ফান্ডিং আমাদের থাকে, সরকারের যে বরাদ্দ থাকে, লাইন আইটেম বেস যে বরাদ্দগুলো থাকে, সেটা দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব হয় না। ধরেন যে গত বছরের সিচুয়েশন আমরা জানি, সেটা হলো ঢাকা মেডিকেলে হঠাৎ করে ডেঙ্গুর মৌসুমে ফ্লুইডগুলোর অভাব দেখা দিল, স্যালাইন বা এই যে ডেঙ্গু মোকাবেলার জন্য যেগুলো অভাব দেখা দিল। কিন্তু ঢাকা মেডিকেলকে তো অর্থ বছরে যখন ফাইন্যান্স করা হয়েছে তখন তো অতিরিক্ত ফাইন্যান্স তো করা হয়নি। তাকে যদি অতিরিক্ত ফাইন্যান্স করা হতো তাহলে না সেটা করা থাকতো। তাহলে এই ধরনের ডিজিজ মোকাবেলার জন্য আমরা বারবার যেটা সাজেশন দিয়েছি সেটা হচ্ছে যে একটা আলাদা ডেডিকেটেড ফান্ড থাকবে। সেই ডেডিকেটেড ফান্ডটা এটা হতে পারে যে এমার্জেন্সি রেসপন্স হিসেবে থাকতে পারে, আবার আমরা অন্য সময় বলেছি যে একটা ন্যাশনাল হেলথ ফান্ড হতে পারে, তার একটা অংশ
এই ইমার্জেন্সি রেসপন্স মোকাবেলার জন্য থাকতে পারে। তাই যে নামেই ডাকি না কেন, আমাদের এই ধরনের ডিজিজ মোকাবেলার জন্য বা এই ধরনের সিচুয়েশন মোকাবেলার জন্য আমাদের একটা এক্সক্লুসিভ ফান্ডিং থাকতে হবে, এবং যে ফান্ডিংটা হতে হবে ফ্লেক্সিবল। কারণ যখন ইমার্জেন্সি, লুক দিস ইজ অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন, তাহলে ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আপনার অনেকগুলো দপ্তরের অ্যাপ্রুভাল, সেটা ফাইল চালাচালি করে উপরে নিচে করে আপনি যদি করতে চান, তাহলে সাধারণত এই ধরনের মোকাবেলা করা যায় না। ফয়সাল ভাই যেটা রাইটলি বলেছেন, সেটা হচ্ছে যে আমরা গত বছরও দেখেছি ডেঙ্গুর মৌসুমে, সেটা হচ্ছে যে যখন এই ধরনের প্রবলেম হচ্ছে তখন হচ্ছে যে যেহেতু রেগুলার ফান্ডিংটা নাই, রেগুলার ফান্ডিংয়ের ভেতরে এটার ম্যানেজ করার জন্য ফান্ডিং নাই এবং ফ্লেক্সিবল ওয়েতে নাই, তখন হচ্ছে ডিপিদের কাছে ধর্ণা দিতে হয়, এই ইউনিসেফকে বলতে হয়, ডাব্লিউএইচওকে বলতে হয়, অমুককে বলতে, এবং তাদের তো রেগুলার তাদেরও অ্যাক্টিভিটিজ আছে, তাদেরও এরকম ফান্ডিং থাকে না। সো সেখান থেকে ফান্ডিং বের করে আনতে আনতে দেখা যাচ্ছে যে আমরা অনেক দেরি করে ফেলছি এবং তাদের পর্যন্ত কিন্তু অনেক ম্যাসাকার হয়ে গেছে। সেই জন্য আমাদের একদম প্রেসাইজ সাজেশন সেটা হলো যে একটা ডেডিকেটেড ফান্ড থাকে, এবং সংস্কার কমিশনও কিন্তু সেটা বলেছে, একটা ন্যাশনাল হেলথ ফান্ড গঠনের কথা, এবং এটা আবার ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের কথা বলেছে। সো আমরা যেটা বলবো সেটা হলো একটা ন্যাশনাল হেলথ ফান্ড যদি গঠন করা হয়, তাহলে সেই ন্যাশনাল হেলথ ফান্ড দিয়ে ইমার্জেন্সি ক্রিটিক্যাল ইলনেসের যে ডিজিজ সেটা মোকাবেলা করা যায়, ইমার্জেন্সি যে ডিজিজগুলো আছে সেটা মোকাবেলা করা যায়, এবং ইমার্জেন্সি রেসপন্স মোকাবেলা করা যায়। জি, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল হামিদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর জামিল ফয়সাল, তিনজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকে সুরক্ষায় প্রতিদিনের আমাদের আয়োজন, যেখানে আমরা ডেঙ্গি এবং কোভিডের টেকসই সমাধান নিয়ে কথা বলছিলাম। বিশেষজ্ঞদের কাছ থেকে যে পরামর্শগুলো আসলো, আশা করছি আমাদের কর্তৃপক্ষ সেগুলো বিবেচনায় রাখবেন এবং ডেঙ্গি কোভিড মোকাবেলায় আমাদেরকে নেতৃত্ব দেবেন। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।